বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আর আস্থাহীনতায় ভারতমুখী বাংলাদেশি রোগীরা রাজস্ব হারাচ্ছে দেশ, গড়ে উঠছে না উন্নত চিকিৎসা অবকাঠামো। রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় নিহত সিএনজি অটোরিকশার 2 আরোহী, চালকের অবস্থা আশঙ্কাজনক। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশির মৃত্যু। যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযুক্ত পল্লী চিকিৎসক গ্রেপ্তার। পরিবেশ দূষণ ও ইউরোর দুর্বল মানের কারণে গত কয়েক বছরে আয় কমেছে চামড়া রপ্তানিতে। দ্রুত ট্যানারি স্থানান্তর করতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা ব্যবসায়ীদের। এবং গবেষণায় পিছিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো, স্বল্প অর্থ বরাদ্দই কারণ বলছে মঞ্জুরি কমিশন। বাজেটের 1/4 অর্থ শিক্ষা খাতে ব্যয়ের পরামর্শ শিক্ষাবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেশে বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতা আর রোগ নির্ণয়ে আস্থাহীনতায় বন্ধ করা যাচ্ছে না বাংলাদেশি রোগীদের ভারতমুখিতা, বরং দিনে দিনে তা বেড়েই চলেছে। ভারতীয় হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, দেশটির বিভিন্ন হাসপাতালে বছরে 4 থেকে 5 লাখ বাংলাদেশি চিকিৎসা নেন। এক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা যেমন দেশের বাইরে চলে যাচ্ছে, তেমনি দেশে বাড়ছে না উন্নত চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোগত সুযোগ সুবিধা। ভারত ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সার্ক অঞ্চলের আধুনিক চিকিৎসা ক্ষেত্রে ভারত একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। কলকাতা এবং চেন্নাইয়ের হাসপাতালগুলোতে এই অঞ্চলের দেশগুলোর রোগীদের ভিড় লেগেই থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বাংলাদেশের। জটিল রোগের অপারেশনের পাশাপাশি ছোটখাটো রোগের চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতমুখী হচ্ছে। এর ফলে একদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন হচ্ছে না, অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা লাভবান হচ্ছে। আমরা লাস্ট 10 বছরে যে কাইন্ড অফ ক্লিনিক্যাল কোয়ালিটি সার্ভিস দিতে পারছি, ক্লিনিক্যাল আউটকাম দিতে পারছি এবং কি ধরনের সুপার স্পেশালিটি কেয়ার দিতে পারছি, সার্ভিস এক্সেলেন্স, টেকনোলজিক্যাল এক্সেলেন্স, এগুলোর জন্য তারা বুঝতে পারছেন যে এখানে তাদের ভালো চিকিৎসা হবে একটা কম্পারেটিভলি কম খরচায়। দেশের রোগ নির্ণয়ে আস্থাহীনতার কারণে বাংলাদেশের বিভিন্ন ভিসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। কিছুদিন আগে একটা পরীক্ষা করাছি, স্যাবলনে একরকম, সেন্সিভে একরকম। বাংলাদেশের ডাক্তারের উপর মানুষের আস্থা কম, কারণ ওখানে চিকিৎসা করে সুচিকিৎসা পাচ্ছে না। রোগীদের ভারতমুখীকে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অশনি সংকেত বলে মনে করছেন এই চিকিৎসাবিদ, আর এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক সংকটকেই দায়ী করছেন তিনি। সরকারি হাসপাতালে যে আনুষঙ্গিক যে সাপোর্টগুলো থাকে, যেমন আপনার একটা স্পেস, ভালো স্পেস আপনার, অথবা আপনার আধুনিক যে আপনার ওয়াশরুম, অথবা যে বন্দোবস্ত নার্সিং, এগুলো আমাদের অপ্রতুল থাকাতে বিশেষজ্ঞ চিকিৎসকগুলো সঠিকভাবে ওখানে চিকিৎসা দিতে পারছে না। প্রাইভেট লেভেলে যে হাসপাতালগুলো বর্তমানে হচ্ছে, এগুলো এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে নাই। সাধারণত একটা রোগী ভর্তি হওয়ার পর একজন স্পেশালিস্টকে অন কলে রাখতে হয়। একই স্পেশালিস্ট কয়েকটা হাসপাতালে আপনার সার্ভিস দেয়। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে অন্তত 65,000 বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। নানা অসঙ্গতির কারণে বাংলাদেশিদের মধ্যে চিকিৎসার জন্য বিদেশগামিতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি বিরাজমান সমস্যাগুলো সমাধান করা হলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য এই বিদেশগামিতা রোধ করা সম্ভব। ভারতের কলকাতা থেকে কমল দে, সময় সংবাদ। আবারও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ আদালতে হাজিরা দেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে সকালে বেগম জিয়ার অনুপস্থিতিতেই শুরু হয় 2 মামলার বিচার কাজ। আইনজীবীদের মাধ্যমে বেগম জিয়ার হাজিরা দেওয়ার আবেদন করা হয় আদালতে। জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বাদী পক্ষের সাক্ষী সোনালী ব্যাংকের কর্মকর্তা ইনসার উদ্দিনকে জেরা করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। গত 27 আগস্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে হাজিরা দেননি বেগম জিয়া। সেদিন জবানবন্দি গ্রহণকালে সাক্ষীকে বেআইনিভাবে সহায়তার অভিযোগ, তর্ক বিতর্ক ও আদালত বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির 2 মামলার শুনানি, সাক্ষ্য গ্রহণ ও জেরা। রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার 2 আরোহী। গুরুতর আহত অটোরিকশার চালক।
প্রত্যক্ষদর্শীরা জানায় গত রাত 3:30টার দিকে রাজধানীর কাকরাইলের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সামনে ইকোনো পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহত আসিফ ও রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় বাসের চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। রাত্র 3:30টার সময় একটা বিকট শব্দ হয়, তখন আমরা ঘুম থেকে দৌড়ে এসে দেখি যে সিটিয়াং থেকে একটা গাড়ি আছে। ওই গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া আমাদের ওয়াল ভাঙ্গিয়া ভিতরে ঢুকে আছে। গাড়িটা ওই সাইডেরটা আসা এই ভিলে যাবে, সিএমজি মানে এই সাইডে উত্তর ভিলে যাবে। তো সিএমজিটা সামনে লাগিয়া ট্রেনের স্পিডে যেমন শব্দ ওরম একটা শব্দ হয়েছে। তো এই ড্রাইভার ডাইরেক্ট এই ভিতরে ঢুয়ে দিছে। ঢুয়ে দিলে পর ওই ড্রাইভারে টাইনে বাইরে হচ্ছে। আমরা বুকি মেরে দেখি যে 3জন মানুষ দেখা যায়। মানুষ দেখার পরে আমরা বুঝলাম একজন দেখি মানে একটু নড়াচড়া করতেছে হালকা, তো উনি এই জায়গায় পড়ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 বাংলাদেশির, গুরুতর আহত আরো 2 জন। বুধবার স্থানীয় সময় সকাল 7টায় রাজধানী আবুধাবির আল আইন সড়কের আল খাজনাতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি স্থাপনার উপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। হতাহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বাংলাদেশের লেবার কাউন্সিলর মোহাম্মদ আরমানুল্লাহ চৌধুরী। নিহতরা হলেন রাউজানের মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ইলিয়াস এবং হাটহাজারীর আক্তার হোসেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ধারণ, জ্ঞান বিতরণের মতো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। অথচ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা প্রকল্পে রয়েছে অনেক পিছিয়ে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সক্ষমতা গড়ে তোলার অভাবকে দায়ী করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। অন্যদিকে শিক্ষাবিদরা মনে করছেন চাহিদার তুলনায় শিক্ষা খাতে অর্থ বরাদ্দ না থাকায় এর অন্যতম কারণ। শাফিন জাহিদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা প্রকল্পে গত বছর যে অর্থ ব্যয় করেছে তা বিশ্ববিদ্যালয়টির মোট বাজেটের 1% কম। আর গবেষণা প্রকল্পের দিক দিয়ে সব থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে গত বছর প্রকল্পের সংখ্যা ছিল 136টি। ইউজিসির তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে এ খাতে সব থেকে কম অর্থ বরাদ্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো প্রকল্প পরিচালিত হয়নি এমন তালিকাতেও রয়েছে অনেক প্রতিষ্ঠানের নাম। ইউজিসি বলছে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহের 80% খরচ হয় আবাসন ও বেতন ভাতা খাতে, আর গবেষণা খাতে সর্বাধিক ব্যয় 1.5%। এজন্যই পর্যাপ্ত সংখ্যক গবেষককে আকৃষ্ট করতে পারছে না বলে মনে করছে প্রতিষ্ঠানটি। গবেষণা করবে এটা আমাদের প্রত্যাশা তাদের কাছে। আমাদের একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গবেষককে আমরা আকৃষ্ট করতে পারি না, আর একটা হচ্ছে ভালো গবেষণা করার জন্য যে ধরনের অর্থ দরকার বড় মাপের সেটা আমরা দিতে পারি না। গবেষণার বই অন্যান্য জিনিসপত্র আছে সেটা তাদের দিতে পারছে কিনা সেগুলো আমাদের কে আরো বেগবান করতে হবে, এবং ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সহজে করতে পারছে কিনা সেটাও আমাদেরকে বের করতে হবে। অন্যদিকে গবেষণার প্রয়োজনীয়তা থাকলেও বড় মাপের অর্থ বরাদ্দ ও পর্যাপ্ত উপকরণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। এজন্য প্রতি বছর বাজেটের 1/4 অর্থ শিক্ষা খাতে ব্যয় করার পরামর্শ তাদের। আমাদের হচ্ছে গবেষকরা হয়তো প্রস্তুত আছেন, কিন্তু গবেষণার যে উপকরণ সেগুলি সর্বত্র পাওয়া যায় না। প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে যদি বরাদ্দটা আমরা বাজেটের 25% না বাড়াতে পারি, তাহলে আমাদের মানসম্পন্ন শিক্ষা এবং বিজ্ঞান ভিত্তিক ভবিষ্যৎমুখী একটা শিক্ষা, যেটা আমরা স্বপ্ন দেখি সবাই, সেই শিক্ষা আমরা কোনোদিন দিতে পারবো না। দেশে যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য সরকারের প্রতি বছর খরচ হয় সর্বনিম্ন 18,000 থেকে 4.5 লাখ টাকা, সেখানে গবেষণার পরিসর বাড়াতে পারলে একদিকে শিক্ষার মান হবে সম্পন্ন, অন্যদিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। যশোরে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শ্যামল শীল নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানায় গতকাল বেনাপোল স্থলবন্দর এলাকায় ওই চিকিৎসকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে আটক অবস্থায় নির্যাতনের শিকার তরুণীটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় চিকিৎসক শ্যামল শীলকে। পরে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে নির্যাতিতাকে পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত 31 আগস্ট নার্সের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে সাতক্ষীরা থেকে বেনাপোলে নিয়ে আসে শ্যামল শীল। কিন্তু চাকুরি না দিয়ে 2 দিন ধরে বাড়িতে আটকে রেখে তার উপর নির্যাতন চালায় অভিযুক্ত চিকিৎসক। আমার হচ্ছে নাচের ইসে ঢুকাই আমার রোগী দেখাশোনা করব, তারপরে ও এখন দেখছি যে সেটা না। আমার বোনকে নিয়ে আনছে যে নাচ হিসেবে শিক্ষা গ্রহণ করাবে, নিয়ে আমিও 2 দিন ছিলাম পাশে। সেখানে রাখতো, আলাদাভাবে রাখতো, রেখে জোরপূর্বকভাবে তাকে ধর্ষণ করছে। শ্যামল শীল নামে জনপ্রিয় ব্যক্তি, সে প্রতারণামূলকভাবে সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সে প্র্যাকটিস করত। তো আসলে সে প্র্যাকটিসের নামে অনৈতিক কাজে যুক্ত ছিল। গতকাল রাত 11:30টার সময় অভিযান চালায় এবং সেখানে সে একটা মহিলা সহ অনৈতিক কাজে হাতে নাতে ধরা পড়ে। সময় সংবাদে আরো থাকছে, কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা, আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা, নতুন বিনোদন কেন্দ্র গড়ে তোলার আহ্বান সংশ্লিষ্টদের। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে 3 দিনের কর্মসূচির শেষ দিনে প্রতীকী অনশন পালন করছেন শিক্ষকরা। এদিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের ভবন ঘেরাও করে 2 দিনের আলটিমেটাম দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সকাল 9টা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলবে দুপুর 1টা পর্যন্ত। এ সময় শিক্ষকদের উপর হামলাকারী প্রত্যেককে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া আজকের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামী রোববার থেকে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ 8টি দপ্তরের প্রধানরা আজ সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। ধন্যবাদ জায়েদ, আপনি যেটা বলছিলেন যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যে হামলা চালিয়েছিল যে উপাচার্যের নেতৃত্বে ছাত্রলীগ, তার পরবর্তীতে যে শিক্ষকরা 3 দিনের কর্মসূচি পালন করছিলেন মূলত হামলার প্রতিবাদে। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা আজকে থেকে আন্দোলনে নেমেছে। মূলত উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকরা গত এপ্রিল মাস থেকে তাদের আন্দোলন শুরু করেন, কিন্তু এরপর থেকে আমরা শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে আমরা দেখিনি। কিন্তু আজকেই প্রথম শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে তারা মৌন মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন এবং উপাচার্যের কার্যালয়টি তারা অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করছেন। এবং আমি যাদের কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে যে তারা কি জন্য এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করলো, আসলে আপনি এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি? আমরা চাই আমাদের ভিসি পদত্যাগ করুক, তার কারণ আমরা আমাদের টিচারদেরকে অনেক ভালোবাসি, আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি। যে যারা আমাদের টিচারদের গায়ে হাত তুলতে পারে তাদেরকে আমরা কখনোই এই ক্যাম্পাসে রাখতে পারবো না। আমরা চাই যে ভিসি তাড়াতাড়ি পদত্যাগ করুক, তাদেরকে আমরা মানবো না। আপনি যেটা শুনলেন যে একজন শিক্ষার্থী বলল যে তাদের শিক্ষকদের তারা শ্রদ্ধা করে কারণ তাদের শিক্ষকের উপর হামলা হয়েছে এবং খ্যাতিমান শিক্ষক যিনি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী, তাদের উপর হামলা হয়েছে এই ক্যাম্পাসে। এবং শিক্ষার্থীরা একটি কথা কিছুক্ষণ আগে তারা জানিয়ে দিয়েছে যে তারা 2 দিনের আলটিমেটাম দিয়েছে উপাচার্যের বিরুদ্ধে যে শুক্র এবং শনিবারের মধ্যে যদি উপাচার্য এই ক্যাম্পাস ছেড়ে চলে যান তবে তাদের আন্দোলন থেমে যাবে, কিন্তু যদি এর মধ্যে তিনি পদত্যাগ না করেন তবে তাদের আন্দোলন তারা আরো কঠোর আন্দোলন যাবেন আগামী রোববার থেকে। এবং শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে শিক্ষকরাও এর পাশেই অবস্থান নিয়েছেন এবং যেখানে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সহ সিনিয়র যে শিক্ষকরা রয়েছেন তারা রয়েছেন। এবং শিক্ষকরাও বলেছেন যে আজকের মধ্যে যদি উপাচার্য পদত্যাগ করে চলে যান তবে তাদের আন্দোলন থেমে যাবে এবং যদি তিনি চলে না যান তবে তারা আরো কঠোর আন্দোলনে হয়তো ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করে তারা চূড়ান্ত আন্দোলনে নামবেন, এমনটি বলেছেন শিক্ষকরা। জায়েদ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্র এবং শিক্ষকরা কর্মসূচি পালন করছেন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। বিপুল সম্ভাবনার পরও গেল কয়েক বছরে রপ্তানি আয় কমেছে প্রক্রিয়াজাত চামড়া থেকে। এই খাতের ব্যবসায়ীদের অভিযোগ, পরিবেশ দূষণের কারণ দেখিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক ক্রেতা। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা আর বিশ্ববাজারে ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় কমেছে রপ্তানির পরিমাণ।
তাদের আশঙ্কা, শিগগিরই ট্যানারি স্থানান্তর করতে না পারলে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে এই শিল্পের জন্য। সাজিদ রাজুর রিপোর্ট। বাংলাদেশে বৃহৎ আকারের চামড়া শিল্পের বিকাশ ঘটে গেল শতাব্দীর 70-এর দশকে। দেশের প্রক্রিয়াজাত চামড়ার মান ভালো হওয়ায় এর বেশ চাহিদা আন্তর্জাতিক বাজারে। তাই অল্প সময়ে সরকারের অগ্রাধিকার পাওয়া রপ্তানি খাতের তালিকায় স্থান পেয়েছে এই শিল্প। কিন্তু তারপরও বিশ্ব চামড়া শিল্পে বাংলাদেশের উৎপাদিত চামড়ার অবদান শতকরা 2 ভাগেরও নিচে। সেই সঙ্গে ক্রমাগত শ্রমিক মজুরি বাড়তে থাকা চীনের বৃহৎ চামড়ার বাজার দখলে নেওয়ার সুযোগ তো আছেই। এই কারখানাটির মতো দেশের শতাধিক ট্যানারিতে প্রক্রিয়াজাত করা হচ্ছে কাঁচা চামড়া। এর একটি অংশ দেশের ভেতরে চামড়াজাত পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে, আর একটি উল্লেখযোগ্য অংশ রপ্তানি করা হচ্ছে দেশের বাইরে। এই খাতের সঙ্গে জড়িতরা বলছেন 2020 সালের মধ্যে চামড়া রপ্তানিতে এই শিল্প পোশাক খাতের কাছাকাছি পর্যায়ে চলে আসবে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2013-14 অর্থ বছরে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করে আয় করে 50,55,35,546 মার্কিন ডলার। পরের অর্থ বছরে রপ্তানির পরিমাণ 11 কোটি মার্কিন ডলার কমে যায়। আর চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানির পরিমাণ 2.5 কোটি মার্কিন ডলারের কাছাকাছি। দেশের চামড়া আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, পরিবেশ দূষণের অজুহাত আর আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে এই খাত। তবে রাজনৈতিক অস্থিরতা মুক্ত স্থিতিশীল পরিবেশ দিতে পারলে শিগগিরই সুদিন ফিরবে এই শিল্পে। 30% ওয়ার্ল্ড মার্কেট অলরেডি ডাউন হয়েছে। হাজারবাগে যে চামড়া আছে তার ভ্যালু হলো 30% কম। অন্য কোনো দেশের উপরে ভরসা করবো না, আমরা নিজেই ঘড়ি তৈরি করবো। এটা যদি করে তাহলে এই সেক্টরের সম্ভাবনা আছে, গার্মেন্টসকে ছাড়া যাবে। বছরের প্রথম 3 মাস রাজনৈতিক অস্থিরতা, আমাদের বায়ারগুলা আমাদের দেশ থেকে চামড়া নেওয়া কমপ্লিট বদ্ধই ছিল বেশিরভাগ সময়। 2016-এর ভিতরে ট্যানারি শিফট না করতে পারলে আমাদের অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। সেই সঙ্গে এই শিল্প বিকাশের পূর্ণাঙ্গ সুফল পেতে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং এক অঙ্কের সুদের হারে ব্যাংক ঋণের সহজলভ্যতার কথাও বলছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পদ্মা, মেঘনা ও যমুনা সহ দেশের বিভিন্ন জেলার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনো দুর্ভোগ কাটেনি পানিবন্দী হাজারো মানুষের। টানা বর্ষণে সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় যমুনা, ইছামতি ও করতোয়া সহ অভ্যন্তরীণ সব নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে জেলার সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার নিম্নাঞ্চল। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে বন্যায় ফসল পানিতে তলিয়ে যাওয়ায় চরম হতাশায় দিন পার করছেন কৃষকরা। উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে অব্যাহতভাবে বেড়ে চলেছে চাঁদপুরের মেঘনা নদীর পানি। 3 দিন ধরে পানিবন্দী রয়েছেন জেলার 7টি চরের অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের দেয়া হচ্ছে শুকনো খাবার ও স্যালাইন সহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দেশের উপকূলীয় জেলা ঝালকাঠিতে এখনো পানিবন্দী কাঠালিয়া ও রাজাপুর উপজেলার 20 গ্রামের মানুষ। সুগন্ধা ও বিষখালী নদীর পানি জোয়ারের চাপে নদীর চাপে ভেসে গেছে ফসলি জমি ও মাছের ঘের। এদিকে সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ছে খুলনার 9টি উপজেলার জলমহালের আশপাশে বসবাসকারী হাজার হাজার পরিবার। হুমকির মুখে পড়েছে কৃষি জমি ও ছোট ছোট মৎস্য ঘের। প্রভাবশালীদের নামে বেনামে অবৈধভাবে জলমহালগুলোর ইজারা নেয়া আর অপরিকল্পিতভাবে খণ্ডে খণ্ডে বিভক্ত করে চিংড়ি চাষ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। খুলনা থেকে তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা জেলার 9টি উপজেলায় জলমহলের সংখ্যা 156টি। এসব জলমহলের মধ্যে জেলা প্রশাসন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ইজারা দিয়েছে 64টি। বাকি জলমহল ইজারা ছাড়াই ভোগ দখল করছে প্রভাবশালী ব্যক্তিরা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে দখলদাররা জলমহলগুলো বেড়িবাঁধ, পাটা ও নেট দিয়ে খণ্ডে খণ্ডে বিভক্ত করে চিংড়ি চাষ আর সাবলিজ দিচ্ছে, যে কারণে সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ছেন জলমহলের আশপাশ এলাকার হাজার হাজার মানুষ। নষ্ট হচ্ছে ক্ষেতের ফসলও। কৃত্রিম বাঁধের কারণে এগুলোকে এই পানির স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমাকে পিছনে সমস্ত ফ্লোরে পানি উঠে গেছে, তারপরে তারা বাড়ি কাজকাম করতে পারতেছে না। ভিটে কাটা সব ডুবে রয়েছে, বাড়িঘর ডুবে গেছে, পানি সত্যি করতেছে না। আমরা চাই যে এই খালটা উন্মুক্ত হয়ে যাক,
আমরা 10 জনে মাছ মারে খাই এই খালের। উপজেলার টিএনও সাহেবরা বলা হয়েছিল, তার সাহেব কোনো কিছু উদ্যোগ নেয়নি। এদিকে মহানগর সংলগ্ন বটিয়াঘাটা উপজেলার জনগুরুত্বপূর্ণ সাচিবুনিয়া, মোহাম্মদনগর ও সুলুইস গেট এলাকায় অবৈধভাবে নেটপাটা দিয়ে প্রবাহমান খাল বন্ধ করে চলছে মাছ চাষ। অথচ এসব এলাকার জলমহল অবমুক্ত করার বিষয়ে প্রশাসন শুধু আশ্বাসের কথা বলছেন। যারা লিজ নিয়েছে, বৈধভাবে লিজ নিয়েছে কিন্তু বেশি দখল করতেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি করতেছে, বাদ দিয়ে আমরা তাদেরকেও তাড়াতাড়ি উচ্ছেদ করে দেব। শুধু সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে মাছ চাষ করা সম্ভব সেটাই করবে, জলাশয়ে কোনো বাদ আমরা রাখতে দেব না। তবে জলমহল বন্ধ করে মাছ চাষ করা জলাবদ্ধতার অন্যতম ও প্রধান কারণ হলেও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। সর্বসা করলে কয় একর আর জলমহল আছে, খুব বেশি না। জলমহল ধরেন যে সমস্ত হাওড় এলাকা অনেক বেশি জলমহল, আমাদের এখানে 20 একর, 10 একর, 15 একর বা আর একটু দুই একটা বড় আছে। কিন্তু জলমহলের জন্য যে জলাবদ্ধতা হচ্ছে বিষয়টা, এটা আমি মানতে রাজি না। খুলনায় পাইকগাছা উপজেলায় সর্বোচ্চ 54টি, কয়রায় 35টি, ডুমুরিয়ায় 24টি এবং বটিয়াঘাটায় 13টি জলমহল রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে 14টি পদের মধ্যে 11টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, আর বাকি 3টি পদে জয় পেয়েছে বিএনপি জামাত সমর্থিত নীল প্যানেল। গতকাল সন্ধ্যা 6টা থেকে ভোট গণনা শেষে আজ ভোরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফলাফলে ব্যারিস্টার এম আমিরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ 11টি পদে, আর অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল 3টি পদে জয়ী হয়। গত 26শে আগস্ট দেশের 77টি কেন্দ্রে একযোগে আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড এবং বেসরকারীকরণ কমিশনকে বিলুপ্ত করে বর্তমান সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এই প্রতিষ্ঠানকে কার্যকর করতে প্রধানমন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতা ইতিবাচক হলেও পুরনো জনবলের অদক্ষতা হবে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে বিনিয়োগ স্থবিরতা কাটিয়ে অর্থনীতিকে গতিশীল করতে দুর্নীতি দূর করে জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। বিনিয়োগ ত্বরান্বিত করতে 1989 সালে বিনিয়োগ বোর্ড এবং 1993 সালে বেসরকারীকরণ বোর্ড গঠনের পর পেরিয়ে গেছে প্রায় 2 যুগ। এই দীর্ঘ পথপরিক্রমায় দেশের বিনিয়োগ বেড়েছে ঠিকই, কিন্তু তার পেছনে এই দুটি প্রতিষ্ঠান খুব একটা ভূমিকা রাখতে পারেনি। তাই অনেকটা ব্যর্থতার দায় নিয়ে এই দুটি প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দিল মন্ত্রিসভা। বিনিয়োগ বোর্ডটি আরো কিন্তু আপগ্রেড করা হচ্ছে, এটিকে আরো ইফেক্টিভ করা হচ্ছে। সরকারের গঠন করা নতুন প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বর্তমান অবস্থা বিবেচনায় বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতাকে ইতিবাচক উল্লেখ করলেও দীর্ঘমেয়াদে তা মঙ্গলজনক নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। শেখ হাসিনা তার 2-1 বিশ্বস্ত লোককে নিয়ে অনেক দায়িত্ব নিয়ে নিচ্ছেন। এইটা এখন বোঝা যায় যে তিনি মরিয়া, যে তিনি কিছু না কিছু উন্নয়ন দেখাতে চাচ্ছেন। তার উপরে অতি নির্ভরতা এবং এককেন্দ্রিকতা, যেটা গণতান্ত্রিক শাসনের জন্য ভালো নয়। এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে আগের যে দুটো প্রতিষ্ঠান ছিল তাদের সেই লোকবল দিয়েই। বিশেষত বিদেশি বড় বড় বিনিয়োগের ক্ষেত্রে নেগোসিয়েশন করবার ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের যে দুর্বলতা ছিল সেটা যেমন প্রকাশিত হয়েছিল, এখনো সেই দুর্বলতার জায়গাটি কিন্তু থেকে গেল। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার পরও বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা ব্যর্থ হলে রাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। মন্ত্রী দায়বদ্ধ থাকবেন তার কার্যক্রমের জন্য এবং মন্ত্রণালয়ের কাজগুলো গতিশীল থাকবে, সেরকম একটি কাঠামো গড়ে তোলা দরকার। পাবলিক ল্যান্ডকে লুটপাটের হাত থেকে উদ্ধার করে এনে বিনিয়োগমুখী ব্যবহার নিশ্চিত করা এবং সেই ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা, এইগুলোই হলো মূল চ্যালেঞ্জ। এখন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যদি সেটায় ব্যর্থ হন তাহলে তার কারো সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। টেকসই উন্নয়নের জন্য এ ধরনের প্রতিষ্ঠানে সরকারের শীর্ষ ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা না রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরো শক্তিশালী করার তাগিদ দিয়েছেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় অর্থের অভাবে মাঠ পর্যায়ে শুরু হতে পারছে না র্যাবিস ভাইরাস নির্মূলের কাজ। বেওয়ারিশ কুকুরের সংখ্যা কমানো, আক্রান্তদের অপচিকিৎসা রোধ আর ভাইরাসবাহী প্রাণীগুলোকে নিরাপদ করতে না পারলে রোগটির সংক্রমণের মাত্রা ভয়াবহ আকারে বাড়বে, এমন অভিমত বিশেষজ্ঞদের। এদিকে দেশের কয়েকটি জায়গায় সরকারি বেসরকারি কিছু প্রকল্পের কাজ চললেও জলাতঙ্ক দমনে রাজধানীতে কোনো কার্যক্রম নেই।
তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ শুরু হবে শিগগিরই। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে গড়ে প্রতিদিন ৬০০-রও বেশি রোগী আসেন। এদের অনেকেই কুকুরের কামড়ে আহত। গবেষকরা বলছেন কুকুর, বিড়াল ও বেজির আঁচড় বা কামড়ে জলাতঙ্ক হবার ঝুঁকি থাকে, আর এ রোগে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। এভারেজে অ্যাবাভ 600 পেশেন্ট আমার ডেইলি ভ্যাকসিনেশনের জন্য আসে, নতুন পুরাতন মিলাই। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগে জলাতঙ্কে গড়ে প্রতি বছর 2000 মানুষের মৃত্যু হলেও গত বছরে মারা গেছেন মাত্র 97 জন। জনগণ সচেতন হওয়ায় মৃত্যুহার কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের। জলাতঙ্ক রোগে যদি কেউ আক্রান্ত হয়, শতভাগ মৃত্যু আর কি, এই রোগে আক্রান্ত যদি কোনো মৃত্যু না হয়, ওই জন্য আমরা কিন্তু অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দিয়ে থাকি। স্কুলগুলোতে ওই খুদে ডাক্তার টিম আছে, তাদেরকে আমরা ট্রেন আপ করেছি, তারা যাতে খুদে ডাক্তাররা ওরা এটা প্রচার করতে পারে। গবেষকরা জানান, বেওয়ারিশ কুকুর মারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় প্রতি বছরই এ সংখ্যা কয়েক গুণ বাড়ছে। তবে এসব প্রাণীর জন্মহার কমানো ও টিকা দেওয়ার দায়িত্ব মূলত স্থানীয় সরকারের। মন্ত্রণালয়টি কাগজপত্রে প্রকল্পের অনুমোদন দিলেও সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে অর্থ বরাদ্দ না হওয়ায় চালু হয়নি কোনো কার্যক্রম। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা সিটি কর্পোরেশনের সাথে এগ্রিমেন্ট করে ফেলেছি, মানে চুক্তি করছি, কিন্তু ফান্ড রিলিজ হয় না হওয়ার কারণে এখনো কার্যক্রমটা মাঠ পর্যায়ে শুরু করতে পারেনি। কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই কাজটি করতে হলে আমাদের সমন্বিত উদ্যোগটা প্রয়োজন। এটা দাপ্তরিকভাবে অনুমোদিত হয়ে গেলেই আমরাও তহবিল সংগ্রহের মাধ্যমে এই কাজটিতে আমরাও সমন্বিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কাজ করব। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতিটি কুকুরকে 7 বছরের মধ্যে 3 বার টিকা দিয়ে ভাইরাস প্রতিরোধী করার কাজ পর্যায়ক্রমে সারা দেশেই শুরু হবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি হাজারো পর্যটক, কিন্তু পর্যটকদের আনন্দ দিতে এখানে নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অন্যান্য পর্যটন স্পটের মতো অপার সম্ভাবনাময় কক্সবাজারেও গড়ে তুলতে হবে বিনোদন কেন্দ্র। আর জেলা প্রশাসক শোনালেন পুরনো সেই পরিকল্পনার কথা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের দেয়া তথ্য মতে পর্যটন শহর কক্সবাজারে প্রতি বছর সমাগম ঘটে 20 লাখেরও বেশি দেশি বিদেশি পর্যটকের। সমুদ্র স্নান, বার্মিজ মার্কেট, বৌদ্ধবিহার, পাহাড় ঘেরা ঝর্ণা দেখা ছাড়া পর্যটকদের বিনোদনের তেমন কিছুই নেই। বিশেষ করে সন্ধ্যার পর পর্যটকদের হোটেল কক্ষে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। ফলে বিনোদনের পরিবেশ না পেয়ে অনেকেই কক্সবাজার ভ্রমণে দিন দিন আগ্রহ হারাচ্ছে, উচ্ছ্বাস হারাচ্ছে পর্যটকরা। আমরা ঢাকা থেকে আসছি, এসে নেমেই সি বিচে চলে আসছি। সি বিচ ছাড়া এখানে আর বিনোদনের তেমন কোনো সুযোগ সুবিধা নেই। গভর্নমেন্ট আমাদের সবার উচিত যে অনেক বেশি ইভেন্ট খোলা। আমরা অনেক ইভেন্ট চাই। সারাদিন তো আমরা বিচে ঘোরাঘুরি করি বা কাটায়, বাইরে কাটায়, কেনাকাটায়, কিন্তু রাতের যে বিনোদন সেটা কিন্তু খুব বোরিং। আমার ভাষায় একজনকে বলতে পারলাম যে হিমছড়ি যাবেন, বাট যদি কোনো গাইড না থাকে, একটা বাইরের দেশের টুরিস্ট এসে বলতে তো পারবে না। নেপাল গেছি, ভুটান গেছি, তাদের কিন্তু বিনোদনের মাত্রাটা অনেক বেশি। অ্যাজ এ রেজাল্ট ওখানে মানে পর্যটক বেশি যায়। বিশ্বের অন্যান্য পর্যটন স্পটের মতো পর্যটন নগরী কক্সবাজারেও নানা ধরনের বিনোদন কেন্দ্র গড়ে তুলতে হবে বলে মনে করছেন ট্যুর অপারেটর ও হোটেল মালিক সমিতির নেতারা। ওয়ার্ল্ড ক্লাসের যে লাইফগার্ড ব্যবস্থাপনাগুলো আছে, সেটার সাথে সাথে হোটেল মোটেলগুলোতে ডিস্কোগুলা, বার এবং আইদার ফ্যাসিলিটিস যেগুলো রয়েছে পর্যটকদের জন্য র্যান্ডম এনজয় করতে চায়, তারপরেও তারা শেষ করতে পারবে না। আমি মনে করি যে কক্সবাজারে যদি পর্যটককে ঢেলে সাজানো হয়, তাহলে এই ধরনের ফ্যাসিলিটি কক্সবাজারে অতি জরুরি করা দরকার। বেসরকারি উদ্যোক্তারা যে এগিয়ে আসবে, সেই ধরনের এখনো বিদেশি বিনিয়োগকারীও আকৃষ্ট করা যায়নি। এদিকে জেলা প্রশাসক জানালেন, কক্সবাজারকে দেশে বিদেশে পরিচিত করা ও পর্যটকদের বিনোদনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কক্সবাজারে আপনার মেরিন ড্রাইভ প্রায় 66 কিলোমিটার মেরিন ড্রাইভ, এছাড়া সাবরাং এরিয়াতে আমাদের প্রায় 1200 একর জায়গার মতো ব্যাপী একটা এক্সক্লুসিভ টুরিস্ট জোন হতে যাচ্ছে। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, সরকারি বেসরকারি উদ্যোগে বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা করা গেলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিশ্বের শ্রেষ্ঠ একটি পর্যটন এলাকা। সময় সংবাদ, কক্সবাজার। টাঙ্গাইলের ব্যাংকগুলোতে 1, 2 এবং 5 টাকার কয়েন নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আর দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকায় প্রত্যেক ব্যবসায়ীর কাছে জমা পড়ে আছে লাখ লাখ টাকার কয়েন। তবে কয়েন জমা না নেওয়ার অভিযোগ সোনালী ব্যাংকের কর্মকর্তা অস্বীকার করলেও বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য এবং রাশেদ খানের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মসজিদের দান বাক্সে এভাবেই টানিয়ে রাখা হয়েছে কয়েন না দেওয়ার অনুরোধ। মসজিদ কমিটির অভিযোগ, টাঙ্গাইলের কোনো ব্যাংকেই 1, 2 ও 5 টাকার কয়েন জমা নেওয়া হয় না। শুধু মসজিদ কমিটি নয়, টাঙ্গাইলের বিভিন্ন ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগও এক। আর তাই এভাবেই বস্তাবন্দি হয়ে পড়ে আছে লাখ লাখ টাকার কয়েন। এমনকি অনেক সময় 2 টাকার কাগজের নোটও গ্রাহকদের ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতিদিন জমা হচ্ছে হাজার হাজার কয়েন। আর দিনের পর দিন ব্যাংকে কয়েন না নেয় একদিকে মূলধন কমে যাচ্ছে, অন্যদিকে ব্যবসায় ক্ষতির মুখে পড়ছেন তারা। এছাড়া প্রতিদিন ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। লাখ লাখ টাকা যে ভাঙটি টাকা আমাদের নিতে হইতেছে, আমরা চালাইতে পারতেছি না, অথবা ব্যবসা চালানোটা খুব কঠিন হইতেছে। ব্যাংকেও নিচ্ছে না, কোন দোকানদারের কাছে নিয়ে গেলে পারে এগুলা গ্রহণ করছে না। এখন আমরা তো নিরুপায়, কেউ নেয় না বা কোনো ফকিরেও নিতে চায় না এই সমস্ত রিস্কি পয়সা। সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বলছে যে আমরা বাংলাদেশ ব্যাংকে, তারা বলছে যে আমরা শুধু বিতরণ করতে জানি, আমরা নিতে জানি না। কোনো ব্যাংকে 5 টাকা 10 টাকা নোটই নেয় না, কিন্তু 2 টাকার নোট তো তারা ছুঁয়ে দেয় না। তবে কয়েন না নেওয়ার বিষয়টি অস্বীকার করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সোনালী ব্যাংকের কর্মকর্তা। কয়েন হোক আর কাগজি মুদ্রা হোক, নিতে বাধ্য থাকবে সমস্ত ব্যাংক এবং সমস্ত শাখাগুলো। যথাযথ মানে ব্যাংকিং আইনের যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আমরা দেব। কেন সে নেবে না? এদিকে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এনে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমার কাছে কোনো ব্যবসায়ী কর্তৃপক্ষের সমিতি বলেনি যে স্যার আমাদের এই সমস্যা, এটি আমরা কিভাবে সমাধান করব। এই বিষয়টি অবশ্যই আমরা বাংলাদেশ ব্যাংকের নজরে আনবো, যাতে এটা একটা সমাধান তারা পেতে পারে। টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন বাজারে 5 থেকে 600 পাইকারি ব্যবসায়ীর প্রায় 1 কোটি টাকার কয়েন অলস পড়ে আছে। সময় সংবাদ, টাঙ্গাইল। ছুরিকাঘাতে আহত মোহাম্মদ জসিম নামে এক গাড়ি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 15 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চিকিৎসায় অবহেলা করার কারণেই তার মৃত্যু হয়েছে। গতকাল রাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জসিম। পরিবার পক্ষ থেকে জানানো হয়, গত 17 আগস্ট রাতে দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হন জসিম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে 15 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। এই ঘটনার পর গত রাতে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হলেও অভিযান চলছে। আমার ড্রাইভার, ওর নাম জসিম, 17 তারিখ দিবাগত রাতে ওকে ওর বাসায় চোর এসেছিল, চোর ধরতে গিয়ে ছুরি মেরেছিল ওকে। ওরা টপ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করেছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, কিন্তু সেগুলো সবই করা হয়েছে পরে। আমার কথা হচ্ছে যে প্রথম দিকে ওর চিকিৎসায়, ওর চিকিৎসকের এখানে যারা ডিউটিতে ছিলেন তাদের চূড়ান্ত গাফিলতির কারণেই ছেলেটাকে বাঁচানো গেল। ভিতরে কি হয়েছে না হয়েছে ডাক্তার এটা আগে ইয়া করে নাই, শুধু একটা এক্সরে করলো বুকে, এটা এক্সরে করে আর সিলে করে থুয়ে দিয়েছে। আচ্ছা 4-5 দিন শ্বাসকষ্টের একটা ইয়া দিছে, এটা অক্সিজেনের ইয়া নার্ভ বলে, ডাক্তার আগে বলে একটু ক্রিটিক্যাল ছিল। হত্যা মামলা রুজু করেছি, আসামি পলাতক আছে, তবে আমরা ধরার জন্য সকল প্রক্রিয়া অবলম্বন করছি। ইতিমধ্যে সম্ভবত আমরা আসামি ধরতে পারবো। আর আমরা আসামিকে ধরার ব্যাপারে একজন তার যে ঘনিষ্ঠ লোক আছে তাকে আমরা হেফাজতে নিয়ে আসছি। তার তথ্য মতো আমরা অভিযান পরিচালনা অলরেডি শুরু হয়ে গেছে। দেশের বাইরের খবর, ইয়েমেনে একটি শিয়া মসজিদে আলাদা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে 20 জন এবং আহত হয়েছে আরো অনেকে। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস। বুধবার রাজধানী সানার আল মোয়াদেদ নামে একটি শিয়া মসজিদে এই হামলার ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে লোকজন এগিয়ে গেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী দায়েশ তাকফিরি। এর আগে স্থানীয় সময় সকালে ইয়েমেনের উত্তরাঞ্চলের আমরান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির 2 কর্মী নিহত হয়েছেন। প্রতি বছর সংঘাত থেকে মুক্তি ও উন্নত জীবনের আশায় হাজার হাজার মানুষ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান। একটু ভালো থাকার আশা আর একটু নিরাপদ সুন্দর ভবিষ্যতের স্বপ্নে তাদের পাড়ি দিতে হয় বিপদসংকুল পথ। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সুইডেনে পাড়ি জমানো এক তরুণীর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা উঠে এসেছে বিবিসি রিপোর্টে।
20 বছর বয়সী নূর আমান সিরিয়ার অধিবাসী। যুদ্ধে তিনি শুধু তার ঘরবাড়ি হারাননি, হারিয়েছেন তার পরিবারও। সব হারানোর দুঃখ ভুলে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের আশায় সুইডেনে পাড়ি জমাতে নূর ছেড়েছেন নিজ ভূমি সিরিয়া। আমাকে অন্য কোথাও যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে প্রায় 2000 মাইল পথ আর 9টি দেশ পাড়ি দিয়ে নূর এসে পৌঁছেছেন তুরস্কের মেসিডোনিয়া সীমান্তে। তবে তাকে এই পথে পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। আমাদের ঘুমানোর জায়গা ছিল না, রাস্তায় ঘুমিয়েছি, এমনকি কোনো বাথরুম ব্যবহারেরও সুযোগ ছিল না। আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। মেসিডোনিয়া থেকে সার্বিয়া যাওয়ার জন্য দেশটির কর্তৃপক্ষ বাসের ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়। প্রায় 100 অভিবাসী নিয়ে যাত্রা শুরুর আগেই আরো শত শত মানুষ ভিড় করে বাস স্টেশনে। নূরও রয়েছেন এদের দলে। আমরা খুবই ক্লান্ত, আর মেসিডোনিয়ায় অনেক ঠান্ডা হয়, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত বাসে চেপে মেসিডোনিয়া থেকে সার্বিয়া পৌঁছান নূর। তবে এখানেই শেষ নয়। বৈধ কাগজপত্র না থাকায় এখনো রয়েছে পুলিশের হাতে ধরা পড়ার শঙ্কা। সার্বিয়ার রাজধানীর এই শরণার্থী শিবিরে রয়েছেন হাজার হাজার অভিবাসী। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা পাওয়ার আশায় নূরও এখানে খুঁজে নেন একটি তাঁবু। এরপর এই শিবির থেকেই শুরু আরও একটি যাত্রা। এবার উদ্দেশ্য হাঙ্গেরি। এখানে বুদাপেস্ট রেল স্টেশনের পাশেই খুঁজে নেন একটি আশ্রয়। তবে এ যাত্রায় পুলিশের হাতে ধরা পড়ায় গুনতে হয় 50 ইউরো। পরদিনই নূর বুদাপেস্ট থেকে চলে যান অস্ট্রিয়ার ভিয়েনায়, আর সেখান থেকেই ট্রেন যাত্রা তার স্বপ্নের গন্তব্যস্থল সুইডেন। সীমান্ত পার হয়ে সুইডেন ঢোকার পরই যেন পথের সব ক্লান্তি দূর হয়ে যায় নূরের। আমার স্বপ্ন সত্যি হয়েছে। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখেছি আর ভাবছি আমি সত্যিই সুইডেন এসেছি। সুইডেন পৌঁছে নূর দেশটির পুলিশ কর্তৃপক্ষের কাছে ধরা দেন। সেখানে নিজের পরিচয় দিয়ে সুইডেনে আশ্রয় প্রার্থনা করেন তিনি। 2 সপ্তাহের এই চ্যালেঞ্জিং সফরে নূরের খরচ হয়েছে প্রায় 3000 ইউরো। তবে সিরিয়া থেকে এখানে এসে পেয়েছেন এক নতুন জীবন। শিরিন আক্তার, সময় সংবাদ। খেলার খবর। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের খবর। স্বপ্নের এক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মামুনুলদের জয় পরাজয় নয়, আলোচনায় ভালো ফুটবল খেলা। ক্রুইফের শিষ্যরা সকারুজদের থেকে অনেক পিছিয়ে থাকলেও মামুনুলদের টার্গেট চ্যালেঞ্জ জানানো। অন্যদিকে স্বাগতিক অধিনায়ক টিম ক্যাহিল বলছেন, বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো চিন্তা নেই। যদি খেলা ড্র হয় তাহলে সেটি হবে অঘটন। পার্থের এনআইবি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5টায়। ফিফা র্যাঙ্কিং, ফুটবলের মান, অর্জন ও খেলার ধরন সব ক্ষেত্রেই বাংলাদেশ দলের থেকে এগিয়ে অস্ট্রেলিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে 61 নম্বর দেশটি কদিন আগে জিতেছে এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব। সেখানে বাংলাদেশ দলের র্যাঙ্কিং 170। দক্ষিণ এশিয়ান ফুটবল সাফেও সেরা হতে পারছে না বাংলাদেশ। তবে ফিফার নতুন বাছাইয়ের নিয়মে সকারুজদের বিপক্ষে খেলতে পারাটাও মামুনুলদের জন্য বড় অর্জন। তবে এই ম্যাচে ক্রুইফ শিষ্যদের বড় পরীক্ষায় ফেলবে অস্ট্রেলিয়ার আক্রমণ ভাগ, যেখানে আছেন টিম ক্যাহিলের মতো ফুটবল তারকারা। তবে মামুনুলরা ভয় নয়, খেলতে চান নিজেদের স্বাভাবিক খেলাটা। আর কোচও জানিয়ে দিলেন, এই ম্যাচে শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবে কেউ ভালো খেলতে পারলে তার জন্য ইউরোপে খেলার রাস্তাও খুলে যেতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আর আস্থাহীনতায় বাড়ছে বাংলাদেশি রোগীদের ভারতমুখিতা। রাজস্ব হারাচ্ছে দেশ, গড়ে উঠছে না উন্নত চিকিৎসা অবকাঠামো। রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 আরোহী নিহত। চালকের অবস্থা আশঙ্কাজনক। আবুধাবিতে নিহত 3 বাংলাদেশি, গ্রামের বাড়িতে আহাজারি। যশোরে চাকরির প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত পল্লী চিকিৎসক গ্রেপ্তার। পরিবেশ দূষণ ও ইউরোর দুর্বল মানের কারণে গত কয়েক বছরে আয় কমেছে চামড়া রপ্তানিতে। দ্রুত ট্যানারি স্থানান্তর করতে না পারলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা ব্যবসায়ীদের। এবং গবেষণায় পিছিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বল্প অর্থ বরাদ্দই কারণ বলছে মঞ্জুরি কমিশন। বাজেটের 1/4 অর্থ শিক্ষা খাতে ব্যয়ের পরামর্শ শিক্ষাবিদদের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে।
সঙ্গে থাকুন সময়।